মা, আমি আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই, তোমার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জৈবিক মা নই আমি থমকে গেলাম যখন আমার ছেলে অনিরুদ্ধ বলল, বাজলজি প্রজেক্টে ডিএনএ টেস্ট করতে গিয়ে জানলাম তুমি আমার আসল মা নও। এই সত্য জানার পর আমার দীর্ঘদিনের চাপা অনুভূতি আজ মুক্তি পেল। মা, আমি আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই, প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি অবাক হয়ে গেলাম। ডিএনএ টেস্ট? আমি তাকে জন্ম দিয়েছি, প্রসব বেদনা সহ্য করেছি, কিভাবে সে আমার জৈবিক সন্তান নয়? এ কি অদ্ভুত কথা বলছে আমার ছেলে! কি বকছ তুমি? আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি। আমি ক্রোধে থরথর করে কাঁপতে লাগলাম। আমি জানি তুমি তাই বিশ্বাস করো, মা। কিন্তু আমার ল্যাব রিপোর্ট বলছে আমাদের ডিএনএ মিলে না। আমরা জৈবিকভাবে সম্পর্কিত নই। অনিরুদ্ধ একটা ফাইল আমার দিকে এগিয়ে দিল। আমি ফাইল খুলে দেখলাম, সেখানে কিছু অঙ্ক, গ্রাফ এবং বৈজ্ঞানিক তথ্য। আমি এসব কিছুই বুঝি না। কিন্তু আমি জানি সে আমার ছেলে, আমি তাকে জন্ম দিয়েছি। এটা অসম্ভব। কোনো ল্যাব ভুল করেছে, আমি দৃঢ়তার সাথে বললাম। তুমি আমার পেটের সন্তান। মা, এটা সত্য, যত কঠিনই হোক না কেন। অনিরুদ্ধ আমার কাছে এগিয়ে এলো। কিন্তু এতে কোনো অসুবিধা নেই। এটা আমাদের সুযোগ দিচ্ছে একে অপরকে নতুনভাবে দেখার, নতুন অর্থে ভালোবাসার। হঠাৎ আমার দিদি পুষ্প ঘরে প্রবেশ করল। আমি বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালাম। পুষ্পের চেহারা অনেকটা আমার মতো। আমরা যমজ বোন। কিন্তু আমার মনে অদ্ভুত সন্দেহ জাগল। পুষ্প, তুমি এখানে কি করছ? আমি জিজ্ঞাসা করলাম। শ্রাবন্তী, আমি সব শুনেছি, পুষ্প মৃদু স্বরে বলল। এবার সময় এসেছে সত্যটা জানানোর। আমি অবাক হয়ে দেখলাম, অনিরুদ্ধ আর পুষ্প একটা অদ্ভুত দৃষ্টি বিনিময় করল। কি সত্য? আমি জিজ্ঞাসা করলাম, আমার হাত কাঁপছিল। পুষ্প একটা পুরানো ডায়েরি বের করল। শ্রাবন্তী, এটা আমাদের মায়ের ডায়েরি। এটা পড়লে তুমি সব বুঝতে পারবে। ডায়েরিটা নিয়ে আমি পড়তে শুরু করলাম। আমার চোখ ক্রমশ বড় হয়ে গেল। ১৯৯৮ সালে লেখা পাতাগুলো আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের জবাব দিচ্ছিল। না, এটা সম্ভব নয়, আমি ফিসফিস করে বললাম। ডায়েরিতে লেখা ছিল, আমার মা পারভিন বেগম একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি গর্ভবতী ছিলেন, কিন্তু তার স্বাস্থ্য খুবই খারাপ ছিল। ডাক্তাররা জানিয়েছিলেন তিনি হয়তো বাঁচবেন না। ঠিক তখনই পুষ্প এবং তার স্বামী পরেশও সন্তান চাচ্ছিলেন, কিন্তু পুষ্প গর্ভধারণ করতে পারছিল না। দুই পরিবার মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল, পুষ্প আমার মায়ের গর্ভের সন্তানটিকে সারোগেসি পদ্ধতিতে নিজের গর্ভে ধারণ করবে। যদি মা মারা যান, তাহলে অন্তত তার সন্তানটি বেঁচে থাকবে। কিন্তু কিছু ভুল হয়ে গেল। পুষ্প যখন অনিরুদ্ধকে, আমার মায়ের জৈবিক সন্তান, গর্ভে ধারণ করেছিল, ঠিক তখনই চমৎকারভাবে আমার মাও সেরে উঠলেন এবং গর্ভাবস্থাটি সম্পূর্ণ হল। পরবর্তীতে তিনি আমাকে জন্ম দিলেন। আমরা দুই বোন দুটি শিশুকে একই সময়ে জন্ম দিলাম, অনিরুদ্ধ আর অর্ণব। কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় হাসপাতালে আগুন লাগল এবং বাচ্চারা মিশে গেল। কারা কার সন্তান, কেউ নিশ্চিত হতে পারল না। কিন্তু তখন পুষ্প আর পরেশ মেনে নিয়েছিল যে অনিরুদ্ধ তাদের এবং অর্ণব আমার ও অনিন্দর। তাহলে অনিরুদ্ধ আমার জৈবিক ভাই? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। না, পুষ্প জবাব দিল। অনিরুদ্ধ আমার ও পরেশের জৈবিক সন্তান। কিন্তু তোমার মায়ের সারোগেসি করার সময় কিছু জটিলতা দেখা দেয় এবং আমরা ডোনার ডিম ব্যবহার করি। অর্ণব তোমাদের জৈবিক সন্তান নয়, সে জৈবিকভাবে এক ডোনারের সন্তান। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। তাহলে অর্ণব কার? সে তোমারই সন্তান, শ্রাবন্তী, পুষ্প মৃদু স্বরে বলল। তুমি তাকে জন্ম দিয়েছ, লালনপালন করেছ। কিন্তু একটি ভুলের কারণে জন্মের পর হাসপাতালে বাচ্চারা বদল হয়ে গেছিল। তাহলে আমার সঙ্গে অর্ণবের রক্তের সম্পর্ক নেই? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। না, পুষ্প বলল। কিন্তু অনিরুদ্ধের সাথে আছে।
সে আমার ও পরেশের সন্তান, কিন্তু ভুলবশত তোমাদের কাছে চলে এসেছিল। আর অর্ণব, যদিও জৈবিকভাবে তোমাদের নয়, সে আমাদের কাছে এসেছিল। আমি এত বছর পর এই সত্য জেনে হতবাক হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম, অনিরুদ্ধ এখন কোথায়? ঘরে তো সে নেই। আমি চারপাশে তাকালাম। পুষ্প দেখল যে অনিরুদ্ধ আর ঘরে নেই। সে কোথায় গেল? আমি উদ্বিগ্ন হয়ে বললাম। পুষ্প জানালার দিকে তাকাল। হয়তো বাইরে গেছে। চলো আমরা তাকে খুঁজি গি। আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখলাম অনিরুদ্ধ একটা পুরানো জিপে উঠে বসেছে। জিপটা চালাচ্ছিল একজন অচেনা মানুষ। ওটা কে? আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম। পুষ্পের মুখ সাদা হয়ে গেল। না, এটা হতে পারে না। সে ফিরে এসেছে গু। কে ফিরে এসেছে? আমি জিজ্ঞাসা করলাম। জাহাঙ্গীর, পুষ্প ফিসফিস করে বলল। একসময় তিনি আমাদের গ্রামের প্রভাবশালী ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি অনেক দুষ্কর্ম করেছিলেন। আমাদের পরিবারের জমি জবরদখল করেছিলেন। অনেকের জীবন নষ্ট করেছিলেন। আমরা মনে করতাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন বা মারা গেছেন গু। আমি পা বাড়িয়ে দৌড়ে গেলাম জিপের দিকে। অনিরুদ্ধ, নেমে এসো। কিন্তু অনিরুদ্ধ আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল, যেন সে আমাকে চেনেই না। তারপর জিপটা হুশ করে চলে গেল। আমি অবাক হয়ে পুষ্পের দিকে তাকালাম। কি হচ্ছে এটা? অনিরুদ্ধ কেন ওই ব্যক্তির সাথে চলে গেল? পুষ্প একটা দীর্ঘশ্বাস ফেলল। শ্রাবন্তী, এখনও অনেক কিছু তুমি জানো না। জাহাঙ্গীর শুধু জমিদার নন, তিনি একটা গোপন সংগঠনের প্রধান। তৃতীয় চক্ষু নামের একটি সংগঠন যারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। কি বলছো তুমি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, পুষ্প গম্ভীর গলায় বলল। তারা একটা নতুন ড্রাগ আবিষ্কার করেছেন যা মানুষের মনে খেলতে পারে। তারা অনিরুদ্ধকে সেই ড্রাগ দিয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। তাই সে এমন অদ্ভুত আচরণ করছিল তোমার সাথে গু। আমার মাথা ঘুরতে লাগল। কিন্তু কেন? অনিরুদ্ধর সাথে জাহাঙ্গীরের কি সম্পর্ক? পুষ্প আমার হাত ধরল। শ্রাবন্তী, অনিরুদ্ধের ডিএনএ পরীক্ষা যে শুধু তোমাকে ও আমাদের সম্পর্কে জানাতে এসেছিল তা নয়। ওই টেস্টে আরও কিছু দেখা গেছে গি। কি? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধের ডিএনএতে একটা দুর্লভ জিন আছে, পুষ্প বলল। এই জিনটি পাওয়া যায় শুধু কিছু বিশেষ পরিবারে। জাহাঙ্গীরের পরিবারে এই জিন আছে। এবং এখন দেখা যাচ্ছে অনিরুদ্ধরও আছে গু। আমি হতবাক হয়ে গেলাম। তুমি কি বলতে চাইছ? জাহাঙ্গীর? হ্যাঁ, পুষ্প মাথা নাড়ল। আমি সন্দেহ করছি জাহাঙ্গীর হতে পারে অনিরুদ্ধের আসল বাবা গু। কিন্তু তুমি বলেছিলে পরেশ গ। আমি মিথ্যা বলেছিলাম। পুষ্প কাঁদতে শুরু করল। আমি এবং জাহাঙ্গীরের মধ্যে একটা সম্পর্ক ছিল। আমি বিয়ে করেছিলাম পরেশকে, কিন্তু জাহাঙ্গীরকে ভালোবাসতাম। তারপর জাহাঙ্গীর আমাকে ছেড়ে চলে গেল। আমি জানতাম না আমি গর্ভবতী ছিলাম। যখন জানলাম তখন পরেশকে বললাম যে সন্তানটি তার। অনিরুদ্ধ জাহাঙ্গীরের সন্তান গু। আমি অবাক হয়ে পুষ্পের দিকে তাকালাম। তাহলে এখন জাহাঙ্গীর ফিরে এসেছে তার সন্তানকে নিতে? হ্যাঁ, পুষ্প বলল। কিন্তু এটা ইতিমধ্যে একটা জটিল কাহিনী। জাহাঙ্গীর এই বিশেষ জিনের কারণে অনিরুদ্ধকে চায়। এই জিন মানসিক ক্ষমতার সাথে জড়িত। অনিরুদ্ধর মধ্যে এই ক্ষমতা জাগ্রত হতে পারে। জাহাঙ্গীর তাকে ব্যবহার করতে চায় তার তৃতীয় চক্ষু সংগঠনের জন্য। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এলো। ফোন খুলে দেখলাম অনিরুদ্ধর নম্বর থেকে। মা, আমি ভালো আছি। চিন্তা করো না। কিন্তু আমার সত্যিকারের বাবাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে যেতে হবে গি। আমি ফোন নামিয়ে পুষ্পের দিকে তাকালাম। আমাদের কিছু করতে হবে। আমরা অনিরুদ্ধকে ফিরে পেতে চাই। পুষ্প আমার দিকে একটা চাবি এগিয়ে দিল। তোমার গ্যারেজে একটা পুরানো জিপ আছে। চলো আমরা জাহাঙ্গীরের বাড়ি যাই। আমরা জিপে করে রওনা হলাম। পথে পুষ্প আমাকে বলতে লাগল জাহাঙ্গীরের সম্পর্কে। তিনি তার জমিদারি আরও বাড়িয়েছেন। এখন তার একটা বিশাল বাড়ি আছে শহরের বাইরে, একটা ছোট পাহাড়ের উপর। সেখানে তিনি তার গোপন গবেষণাগার বানিয়েছেন। কিন্তু পুলিশ কিছু করে না। আমি জিজ্ঞাসা করলাম। জাহাঙ্গীরের অনেক প্রভাব আছে, পুষ্প বলল। তিনি পুলিশকেও কিনে ফেলেছেন। তাছাড়া তার গবেষণা এত গোপন যে কেউ জানেই না সেখানে কি হচ্ছে গি। আমরা শহর ছাড়িয়ে পাহাড়ি এলাকায় চলে এলাম। সন্ধ্যা হয়ে আসছিল।
দূরে দেখা যাচ্ছিল একটা বিশাল বাড়ি যার উইন্ডো থেকে আলো আসছে। ওটাই জাহাঙ্গীরের বাড়ি, পুষ্প বলল। আমরা জিপ থামিয়ে গাছের আড়ালে লুকালাম। আমি বললাম, আমরা দুজন ওই বাড়িতে ঢুকতে পারব না। আমাদের সাহায্য দরকার। আমি কিছু লোকের ফোন নম্বর জানি যারা জাহাঙ্গীরের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুষ্প বলল। তারা আমাদের সাহায্য করতে পারে কি? পুষ্প কয়েকটা ফোন কল করল। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় 15-20 জন লোক আমাদের সাথে যোগ দিল। তাদের মধ্যে কিছু মানুষ জাহাঙ্গীরের জমিদারি থেকে উচ্ছেদ হওয়া কৃষক, কিছু তার গবেষণায় ব্যবহৃত হওয়া অনিচ্ছুক মানুষ, আর কিছু তার ক্ষমতার বিরুদ্ধে লড়াই করা সমাজসেবক। আমরা পরিকল্পনা করলাম, একদল বাড়ির সামনে দিয়ে ঢুকবে, আরেক দল পেছন দিয়ে, এবং আমি ও পুষ্প একটা গোপন প্রবেশপথ দিয়ে ঢুকব যা পুষ্প জানত। আমাদের পরিকল্পনা মতো 2 দল বাড়ির সামনে ও পেছনে গোলমাল শুরু করল। তারা জাহাঙ্গীরের গার্ডদের মনোযোগ আকর্ষণ করল। এই ফাঁকে আমি ও পুষ্প একটা ছোট জানালা দিয়ে বেসমেন্টে ঢুকে পড়লাম। এদিকে পুষ্প ফিসফিস করে বলল, গবেষণাগার দোতলায়। আমরা সাবধানে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। একটা দরজার পাশের শব্দ শুনে আমরা থমকে গেলাম। ভেতর থেকে 2 জন পুরুষের কথোপকথন শোনা যাচ্ছিল। ছেলেটার ডিএনএতে সেই বিশেষ জিন আছে, একজন বলল, যার গলা খুব শক্ত ও কঠিন শোনাচ্ছিল। আমি অনুমান করলাম এটা জাহাঙ্গীরের গলা। এই জিনের কারণে সে টেলিপ্যাথি শক্তি অর্জন করতে পারে। আমরা তাকে ট্রেনিং দিয়ে আমাদের কাজে ব্যবহার করতে পারি। কিন্তু সে রাজি হবে? দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করল। সে আমার ছেলে। জাহাঙ্গীর হাসল। আমি তাকে বলেছি আমি তার আসল বাবা। সে আমার কথা শুনবে। তাছাড়া তাকে ইতিমধ্যে স্পেশাল ড্রাগ দেওয়া হয়েছে। আমাদের কথা শোনা ছাড়া তার উপায় নেই। আমি চমকে উঠলাম। তারা অনিরুদ্ধকে ড্রাগ দিয়েছে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু পুষ্প আমাকে টেনে ধরল। না, এখন নয়, সে ফিসফিস করে বলল। আমাদের আগে দেখতে হবে অনিরুদ্ধ কোথায়। আমরা আরও কয়েকটা ঘর খুঁজলাম। শেষে একটা বন্ধ দরজার সামনে এসে থামলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম ভেতরে অনিরুদ্ধ একটা বিছানায় শুয়ে আছে। তার চোখ খোলা, কিন্তু সে যেন শূন্যে তাকিয়ে আছে। পুষ্প একটা ছোট ডিভাইস বের করল তার ব্যাগ থেকে। এটা কি? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। ইলেকট্রনিক লক পিকার, পুষ্প জবাব দিল। আমি পরেশের হাত থেকে নিয়ে এসেছি। সে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, মনে আছে? তিনি ডিভাইসটি লকে লাগালেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেল। আমরা ভেতরে ঢুকলাম। অনিরুদ্ধ, আমি ডাকলাম, কিন্তু সে সাড়া দিল না। আমি তার কাছে গিয়ে তার কাঁধ ধাক্কা দিলাম। অনিরুদ্ধ, আমি তোমার মা। অনিরুদ্ধ আমার দিকে ফিরে তাকাল, কিন্তু তার চোখে কোনো চেতনা ছিল না। আমার মা? সে যেন আমাকে চিনতে পারছে না। পুষ্প ঘরের চারপাশে খুঁজছিল। সে একটা টেবিলের উপর কিছু ভায়াল দেখতে পেল। এগুলোই সেই ড্রাগ হতে পারে যা তারা তাকে দিচ্ছে। হঠাৎ একটা অ্যালার্ম বেজে উঠল। আমাদের ধরা পড়ে গেছে, আমি চিন্তা করলাম। চলো, আমাদের এখান থেকে অনিরুদ্ধকে নিয়ে যেতে হবে। পুষ্প অনিরুদ্ধর একটা হাত ধরল, আমি আরেকটা হাত ধরলাম। আমরা তাকে টেনে বিছানা থেকে নামালাম। চলো অনিরুদ্ধ, আমি বললাম। আমরা তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। অনিরুদ্ধ যান্ত্রিকভাবে আমাদের অনুসরণ করতে লাগল। আমরা দরজা দিয়ে বেরিয়ে করিডোরে এলাম। কিন্তু আমাদের সামনে জাহাঙ্গীর ও তার 3-4 জন গার্ড দাঁড়িয়ে ছিল। তো তোমরা এসেছ? জাহাঙ্গীর একটা বিকৃত হাসি দিল। আমি অপেক্ষা করছিলাম। তুমি আমার ছেলেকে ফেরত দাও, আমি ক্রোধে বললাম। তোমার ছেলে? জাহাঙ্গীর হাসল। সে আমার ছেলে। ডিএনএ টেস্ট এটাই প্রমাণ করেছে। তুমি যাই বলো, আমি তাকে লালন পালন করেছি, আমি দৃঢ়তার সাথে বললাম। তুমি একটা নোংরা, স্বার্থপর লোক যে শুধু তার নিজের লাভের জন্য একটা ছেলেকে ব্যবহার করতে চায়। জাহাঙ্গীর আমার দিকে এগিয়ে এলো। তুমি আমাকে বোঝো না। অনিরুদ্ধর মধ্যে অসাধারণ ক্ষমতা আছে। আমি তাকে তার পূর্ণ ক্ষমতায় পৌঁছাতে সাহায্য করব। ড্রাগ দিয়ে? পুষ্প চিৎকার করে বলল। জাহাঙ্গীর পুষ্পের দিকে ফিরল। আহ, প্রিয় পুষ্প, তুমিও এসেছ। তুমি কি এখনও আমাকে ভালোবাসো? আমি তোমাকে ঘৃণা করি, পুষ্প বলল। তুমি আমাকে ব্যবহার করেছ। আমি তোমাকে ভালোবাসতাম, জাহাঙ্গীর বলল। কিন্তু আমার উচ্চাকাঙ্ক্ষা আরও বড় ছিল। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই। আর অনিরুদ্ধ আমাকে সেই শক্তি দেবে।
তারপর জাহাঙ্গীর তার পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করল। এই ডিভাইসের একটা বাটন টিপলেই অনিরুদ্ধর মনে আমাদের দেওয়া ড্রাগ সক্রিয় হবে এবং তারপর সে আমার সমস্ত নির্দেশ মানবে কি। জাহাঙ্গীর বাটন টিপতে যাচ্ছিল, ঠিক তখন হঠাৎ একটা জোরের শব্দ হল। বাড়ির দেয়াল ভেঙে একটা জিপ ঢুকে পড়ল। জিপ থেকে নামল আমার স্বামী অনিন্দ এবং আমার ছেলে অর্ণব। বাবা, দাদা, আমি অবাক হয়ে চিৎকার করলাম। জাহাঙ্গীর বিভ্রান্ত হয়ে গেল। এই সুযোগে আমি তার হাত থেকে ডিভাইসটা কেড়ে নিলাম। অনিন্দ, তুমি কিভাবে জানলে আমরা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। আমি জানি তোমার ফোনে ফেস ট্র্যাকার আছে, অনিন্দ হাসল। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমার জন্মদিনে, সেই জন্য ট্র্যাকার লাগিয়েছিলাম। ভাগ্যিস লাগিয়েছিলাম। এই সময় অর্ণব এগিয়ে এলো। মা, আমরা জানি সব কিছু। রাস্তায় পরেশ কাকু আমাদের ফোন করেছিলেন। তিনি সব বলেছেন গু। জাহাঙ্গীরের গার্ডরা অনিন্দ আর অর্ণবকে ধরতে এগিয়ে এলো, কিন্তু আমার সাথে আসা লোকেরা ভেতরে ঢুকে পড়ল। এবার শক্তির ভারসাম্য আমাদের দিকে ছিল। জাহাঙ্গীর কোনোমতে পালিয়ে যাচ্ছিল, কিন্তু অনিরুদ্ধ হঠাৎ তার সামনে দাঁড়াল। তুমি আমার বাবা নও, অনিরুদ্ধ ধীরে ধীরে বলল। জৈবিকভাবে হতে পারো, কিন্তু একজন বাবার থেকে আমি যা আশা করি, তুমি তার কিছুই নওগে। তুমি কি বলছ? জাহাঙ্গীর বিস্মিত হয়ে বলল। ড্রাগের প্রভাব তো এখনও থাকার কথা। অনিরুদ্ধ একটা ছোট বোতল বের করল তার পকেট থেকে। আমি এটা খেয়েছি ল্যাবে যাওয়ার আগে, যখন সন্দেহ করেছিলাম তুমি কিছু খাওয়াচ্ছ। এটা অ্যান্টিডোট। কিভাবে তুমি জানলে? জাহাঙ্গীর হতবাক হয়ে গেল। আমি জানতাম না তুমি আমার জৈবিক বাবা, অনিরুদ্ধ বলল। কিন্তু আমি জানতাম আমার মধ্যে ক্ষমতা আছে। আমি অনেক দিন ধরে অনুভব করছিলাম যে আমি অন্যদের চিন্তা পড়তে পারি। তাই আমি গবেষণা করতে শুরু করলাম। আমার অনুভূতি বলতো কেউ আমাকে খুঁজছে। তারপর তুমি যোগাযোগ করলে, আমাকে বললে যে তুমি আমার বাবা। কিন্তু তোমার চিন্তা পড়ে আমি জানতে পারলাম তুমি আমাকে ব্যবহার করতে চাও। আমি তোমার সঙ্গে গেলাম কারণ আমি জানতে চেয়েছিলাম তোমার পরিকল্পনা কী গো। জাহাঙ্গীর পিছিয়ে গেল। তুমি তুমি ইতিমধ্যে তোমার ক্ষমতা ব্যবহার করতে পারো? হ্যাঁ, অনিরুদ্ধ বলল। আমি তোমার মনের ভেতর দেখতে পাচ্ছি, জাহাঙ্গীর। তুমি একজন ভয়ঙ্কর মানুষ। তুমি মানুষের মন নিয়ন্ত্রণ করতে চাও, তাদের দাস বানাতে চাও। তুমি কখনোই আমার বাবা হতে পারবে না আগে। এই সময় বাড়ির বাইরে সাইরেন শোনা গেল। পুলিশ এসে গেছে। আমি তাদের ফোন করেছি, অর্ণব বলল। তারা সব জানে। এবং আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও রেকর্ডিং। আমি ভেতরে আসার সময় সেলফোন চালু করে রেখেছিলাম গু। জাহাঙ্গীরকে পুলিশ গ্রেফতার করল। তাকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলতে লাগল, অনিরুদ্ধ আমার ছেলে। সে আমার সাথে থাকবে। কিন্তু আদালত ভিন্ন সিদ্ধান্ত নিল। যদিও অনিরুদ্ধ জৈবিকভাবে জাহাঙ্গীরের ছেলে ছিল, আদালত বিবেচনা করল যে সে আমার ও অনিন্দর সাথেই বড় হয়েছে এবং জাহাঙ্গীর তার ক্ষতি করতে চেয়েছিল। তাই অনিরুদ্ধ আমাদের সাথেই থাকবে। এই ঘটনার মাস খানেক পর আমরা সবাই বসে আছি আমাদের বাড়ির বারান্দায়। আমি, অনিন্দ, অনিরুদ্ধ, অর্ণব, পুষ্প এবং পরেশ। তাহলে আমি জিজ্ঞাসা করলাম, এখন কি হবে? আমরা সবাই জানি কে কার জৈবিক সন্তান, কে কার নয়। অনিরুদ্ধ হাসল। আমার কাছে এটা কোনো ব্যাপার নয়, মা। তুমি এবং বাবা আমাকে লালন পালন করেছ, বড় করেছ। তোমরাই আমার আসল বাবা মা। অর্ণব মাথা নাড়ল। আমিও তাই মনে করি। আমি পুষ্প কাকিমা এবং পরেশ কাকুর জৈবিক সন্তান হতে পারি, কিন্তু তোমরাই আমার বাবা মা গু। পুষ্প আমার হাত ধরে বলল, শ্রাবন্তী, তুমি আমার বোন। আমরা একে অপরকে কখনো হারাব না গিয়ে। কিন্তু অনিরুদ্ধর ক্ষমতা সম্পর্কে কি? অনিন্দ জিজ্ঞাসা করল। সে সত্যিই অন্যদের মন পড়তে পারে? অনিরুদ্ধ মৃদু হাসল। হ্যাঁ, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে শিখেছি। এবং আমি এটা ভালো কাজেই ব্যবহার করব। আমি মানসিক রোগীদের সাহায্য করতে চাই, যারা কথা বলতে পারে না তাদের বোঝাতে চাই। পরেশ হাসল। তুমি একজন ভালো ছেলে, অনিরুদ্ধ। আমরা তোমাকে নিয়ে গর্বিত। সেদিন সন্ধ্যায় যখন আমরা সবাই ঘুমাতে যাচ্ছিলাম, অনিরুদ্ধ আমার ঘরে এলো। মা, সে বলল, জাহাঙ্গীর আমার জৈবিক বাবা হতে পারে, কিন্তু আমার আসল পরিবার হলো তোমরা। এই ঘটনা আমাদের আরও কাছাকাছি এনেছে। আমি তোমাকে এবং বাবাকে আরও বেশি ভালোবাসি এখন। আমি তাকে জড়িয়ে ধরলাম, আমার চোখে জল এসে গেল। আমরাও তোমাকে ভালোবাসি, বাবা।
তুমি সবসময় আমাদের ছেলে হয়েই থাকবে গি। সেই রাতে আমি ভাবছিলাম কত অদ্ভুত এই জীবন। রক্তের সম্পর্ক, জৈবিক সম্পর্ক, এগুলো কি সত্যিই গুরুত্বপূর্ণ? নাকি আসল সম্পর্ক তৈরি হয় ভালোবাসা, যত্ন আর সময় দেওয়ার মাধ্যমে? হ্যাঁ, অনিরুদ্ধ আমার জৈবিক সন্তান নয়, কিন্তু সে আমার হৃদয়ের সন্তান। আর মাতৃত্ব শুধু রক্তের বন্ধন নয়, এটা হৃদয়ের গভীর বন্ধন। এই ঘটনার মাধ্যমে আমরা সবাই শিখেছি যে পরিবার মানে শুধু একই রক্ত নয়, পরিবার হলো একই হৃদয়। এভাবেই আমাদের অদ্ভুত অ্যাডভেঞ্চার শেষ হল। একটি রহস্য উন্মোচিত হল, একটি পরিবার আরও শক্তিশালী হল, এবং আমরা সবাই শিখলাম যে প্রকৃত সম্পর্ক রক্তের থেকেও গভীর হয়।